জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন জুম ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। সংযুক্ত হচ্ছি মোহাম্মদ আতিকুজ্জামান, প্রভাষক, বাংলা বিভাগ, সরকারি ব্রজলাল কলেজ, খুলনা হতে। আজকে আমাদের আলোচনার শ্রেণী এবং বিষয়। শ্রেণী হচ্ছে বাংলা তৃতীয় বর্ষ সম্মান। কোর্সের নাম বাংলা ছোট গল্প 1, কোর্স কোড 23-10-05। এটি আমার অষ্টম লেকচার, অর্থাৎ লেকচার ক্রম 8। লেকচার শিরোনাম হাসান আজিজুল হকের ছোট গল্প আত্মজা ও একটি করবী গাছ, জীবন ঘষে আগুন, খাঁচা, শকুন। গল্প চারটির বিষয় ভিত্তিক আলোচনা। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের আলোচনার গভীরে যাওয়ার আগে একটু হাসান আজিজুল হক সম্পর্কে একটু জেনে নিই। পরবর্তী স্লাইডে যাই। আমরা স্লাইডে হাসান আজিজুল হকের একটি ছবি দেখতে পাচ্ছি। হাসান আজিজুল হক জন্মগ্রহণ করেন 1939 সালে ব্রিটিশ ভারত, অর্থাৎ উপনিবেশিক যে ভারত, সেই ভারতের বলা যায় যে পশ্চিমবঙ্গের যে বর্ধমান জেলা, সেই বর্ধমান জেলায়। এবং তার পেশা ছিল অধ্যাপনা। এখনো তিনি অবসরে আছেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অধ্যাপক হিসাবে অবসরে গিয়েছেন। মূলত ছোট গল্পকার, উপন্যাস লিখছেন এবং প্রবন্ধ লিখেছেন, অনেক চমৎকার প্রবন্ধ। কিন্তু সবচেয়ে যে বড় ব্যাপার, তার জীবনে জড়িয়ে আছে সবচেয়ে যে বড় ঘটনা, সেটা হচ্ছে উদ্বাস্তু সমস্যা। অর্থাৎ 1947 সালে যখন উপমহাদেশ বিভক্ত হয়, অর্থাৎ দেশ বিভাগ যেটাকে আমরা বলি, সেই সময়ের যে অভিজ্ঞতা, এবং তার পরিবার সেই বর্ধমান জেলা, পশ্চিমবঙ্গের বর্ধমান জেলা থেকে বর্তমান বাংলাদেশের খুলনায় চলে আসে এবং খুলনার পরে রাজশাহীতে স্থায়ীভাবে তিনি বসতি স্থাপন করেন। কিন্তু তার পূর্বপুরুষ বলা যায় যে সেই পশ্চিমবঙ্গ থেকে যখন বাংলাদেশের খুলনা চলে আসেন, এই যে জীবনের অভিজ্ঞতা, নিজের জীবনের ভিটে মাটিকে চাটি করে এক অঞ্চল থেকে আর এক অঞ্চলে, এক দেশ থেকে আর এক দেশে যে মাইগ্রেশন, অভিবাসন যে প্রক্রিয়া, সেটি খুবই বলা যায় যে মর্মান্তিক। এবং সেই তার জীবনের অনেক গল্পই তার লেখায় বিভিন্নভাবে ফুটে উঠেছে। আমাদের আজকের আলোচনার বিষয় আত্মজা ও একটি করবী গাছ, জীবন ঘষে আগুন, খাঁচা, শকুন। এই গল্প চারটির বিষয়ভিত্তিক আলোচনা। আমরা জানি যে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে তৃতীয় বর্ষের যে সিলেবাস, সেই সিলেবাসে তার 8টি গল্প পাঠ্য রয়েছে। তার ভিতরে আজকের অষ্টম ক্লাসে আমি তার এই চারটি গল্পের বিষয়ভিত্তিক আলোচনা তোমাদের সামনে নিয়ে এসেছি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। এই গল্প চারটি পাঠ করে আমাদের প্রিয় শিক্ষার্থীরা যে বিষয়গুলো জানতে পারবে, এই গল্প চারটি পাঠ করে যে জিনিসগুলো আমি এখানে তুলে ধরার চেষ্টা করেছি আমার প্রিয় শিক্ষার্থীদের জন্য, সেটি হচ্ছে দেশ বিভাগ ও মানুষের ভিটে মাটি বদলানোর যন্ত্রণা। বিশেষ করে আত্মজা ও একটি করবী গাছ গল্পে এটি খুব চমৎকার এবং করুণভাবে ফুটে উঠেছে। এবং হাসান আজিজুল হকের জীবনের যে প্রত্যক্ষ যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা এখানে এসেছে। 2 হচ্ছে সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থা ও আদিম জৈব প্রবৃত্তির রূপ, জীবন ঘষে আগুন। প্রান্তিক যে শ্রেণী বা কর্মী শ্রেণী আমাদের এখানে বিভিন্ন সময় কাজ করে, সেই শ্রেণীদের সাথে সমাজের সুবিধাবাদী শ্রেণী বা সামন্ত, যারা রাজা বা যারা এই সমাজে বলা যায় যে সবকিছু নিয়ন্ত্রণ করতেন যে সময়, সেই তার দেখা 60-70-এর দশকে এমন, অথবা তারও একটু আগে, তারা কিভাবে কর্মী শ্রেণী এবং তাদের যে অর্থনীতি, সেটিকে তারা কিভাবে পরিচালনা করতেন। আর
আদিম জৈব প্রবৃত্তির রূপ, অর্থাৎ এই সুবিধাবাদী শ্রেণী কিভাবে প্রান্তিক শ্রেণীর মানুষদের বাড়িতে গিয়ে তাদের মেয়েদের প্রতি যে লালসার দৃষ্টি সেটি তারা কিভাবে নিবৃত্ত করতো, সেটিও এখানে চলে এসেছে মূলত জীবন ঘোষে আগুন গল্পটিতে। খাঁচাও হচ্ছে 1947 সালের দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে যখন উপমহাদেশ বিভক্ত হয়, একদিকে মুসলিম আর একদিকে সনাতন ধর্ম বা হিন্দু ভাইরা এরকম একটা জায়গা থেকে যখন বলা যায় এক পক্ষ আর এক পক্ষকে আক্রমণ শুরু করে এবং লক্ষ লক্ষ পরিবার এক জায়গা থেকে আরেক জায়গায় অভিবাসন প্রক্রিয়া যুক্ত হয় এবং সে রক্তাক্ত একটি ইতিহাস। সেরকম একটা জায়গা থেকে একটি পরিবার, যে অম্বুজাক্ষ যে খাঁচা গল্পে, সে তার ভিটে মাটি ছাড়বে কি ছাড়বে না এরকম দ্বিধান্বিত একটি জায়গা থেকে এই গল্পটি এখানে রচিত হয়েছে। চারের সে শকুন গল্পে আমরা দেখি যে রাঢ়বঙ্গের গ্রামীণ কিশোরদের নানা কর্মকাণ্ড ও প্রতীকময়তায় সমাজের শোষক শ্রেণীর মুখোশ উন্মোচন। এটি হচ্ছে শকুন গল্পটি হাসান আজিজুল হকের প্রথম গল্প, অর্থাৎ তার প্রকাশিত প্রথম গল্প। 60-এর দশকে এই গল্পটি প্রকাশ পায় এবং এই গল্পটি প্রকাশের সাথে সাথে চারিদিকে একটি রব ওঠে যে না, হাসান আজিজুল হক নামে একজন গল্প লিখে এসেছেন এবং তিনি থাকবেন, এমন একটা ব্যাপার সাহিত্য সমাজে আন্দোলিত হয়েছিল এবং তিনি এখনো আছেন। এটি তার সেই প্রকাশিত প্রথম গল্প শকুন। আমাদের কিশোর বয়সের বা কৈশোরের নানান ধরনের ঘটনা এবং চঞ্চলতা এই গল্পটিতে মিশে আছে, কিন্তু তার ভেতরে সেই শকুন গল্পের ছোটদের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার ভেতর দিয়ে সমাজের অনেক বাস্তবতা আমাদের সামনে হাজির হয়েছে। এবং এটি রাঢ়বঙ্গের গ্রামীণ কিশোরদের নানা কর্মকাণ্ড। আমরা জানি যে সেই পশ্চিমবঙ্গের যে অঞ্চলটি কলকাতা থেকে আরো বলা যায় দূরে, বিশেষ করে বীরভূম বা এর আশপাশে এরকম জায়গা, যে শক্ত ভূমি, যে কঠিন ভূমি, সেখানকার যে বাস্তবতা, সেই জায়গাটা থেকে বলা যায় যে তার যে দেখা জায়গা, সেই বাস্তবতায় তিনি এই গল্পটি লিখেছেন। আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। এই চারটি গল্পে প্রধান চরিত্রগুলো আলোচনা। এই যে চারটি গল্প আমরা পাঠ করব, এর ভিতরে যে বিষয়ভিত্তিক আলোচনা করব, সেখানে প্রধান চরিত্রগুলো এভাবে এসছে যে আত্মজা ও একটি করবী গাছ গল্পে প্রধান চরিত্র বৃদ্ধ বাবা, যে কিনা দেশ বিভাগের কারণে আজ উদ্বাস্তু। বৃদ্ধ বাবার মেয়ে রূপু, যাকে প্রতি রাত্রে বিক্রি হতে হয় ইনাম ফেকু সুহাসদের কাছে। খুবই মর্মান্তিক এবং এরকম কিন্তু অনেক ঘটেছে। আর এখনকার বিশ্বে যারা এভাবে উদ্বাস্তু হচ্ছে, দেশ থেকে বিতাড়িত হচ্ছে অন্যায়ভাবে, তাদের বাড়িতে কিন্তু তাদের অর্থনীতি সচল রাখার জন্য, তাদের দুবেলা দুমুঠো খেয়ে বেঁচে থাকার জন্য তারাও কিন্তু এই পথ অবলম্বন করে এবং করছে। এটা যে খুব ভালো পথ তা আমরা অবশ্যই বলবো না, কিন্তু এই বাস্তবতা পৃথিবীর উদ্বাস্তু সমাজে রয়েছে। জীবন ঘোষে আগুন গল্পটি বহুল ঐকিক। গল্পটিতে একক কোনো চরিত্র সেই অর্থে নেই, তবে দুটি বলিষ্ঠ ষাঁড়, রাঢ়বঙ্গের ঐতিহ্য হলকর্ষণ মেলা, মেলায় নরবলির যুবকাষ্ঠ এবং সমাজের বাবু শ্রেণী ও বঞ্চিত বাগদি শ্রেণীর মধ্যে দ্বান্দ্বিক চরিত্র রয়েছে। যেমন ঘণ্টা বাবু, এ হচ্ছে সুবিধাবাদী যে সমাজ, যে সামন্ত শ্রেণী বা যারা বলা যায় ক্ষমতাকে চর্চা করে তারা, আর তার বিপরীতে আছে প্রান্তিক শ্রেণী, যে বাগদি জনগোষ্ঠী, কালী, মনোহর, ভামিনী, অভিরাম প্রমুখ, এরা বঞ্চিত। 3 হচ্ছে খাঁচা গল্পে দেশ বিভাগের উত্তাপে জীবন তার স্বাভাবিকতা হারিয়েছে। প্রধান চরিত্র পরিবারকর্তা অম্বুজাক্ষ ও তার স্ত্রী সরোজিনী, বাবা কালীপ্রসন্ন, পুত্র অরুণ, সূর্য, বরুণ, কমল, ভ্যাবলা। এই খাঁচা গল্পেও দেশ বিভাগের যে সংকট সেটি এখানে উঠে এসেছে, অর্থাৎ বাড়ির পরিবারের সবাই চাচ্ছে যে আমরা এ দেশ ছেড়ে চলে যাব, অর্থাৎ মুসলিমরা ভারত ছেড়ে হয় পাকিস্তানে যাচ্ছে, আর তৎকালীন পূর্ব পাকিস্তান বাংলাদেশে আসছে, আর বাংলাদেশ থেকে বা পাকিস্তান থেকে সনাতন ধর্মের ভাইরা তারা দেখছে যে তাদের সুবিধাজনক
অঞ্চল, দিল্লি কেন্দ্রিক যে ভারত, সেখানে তারা মাইগ্রেশন করছে। এরকম একটা জায়গা থেকে পরিবারের সদস্যদের চাপ রয়েছে যে পূর্ব পাকিস্তান অর্থাৎ বাংলাদেশ ছেড়ে ভারতে যাওয়ার জন্য, কিন্তু অম্বুজাক্ষ যেতে চান না এবং নানান ধরনের দ্বিধান্বিত পরিবেশে শেষ পর্যন্ত যাওয়া তার হয়ে ওঠে না। এরকম আমরা আরো একটু বিস্তারিত পড়বো। শকুন গল্পে প্রধান চরিত্র একদল গ্রামীণ কিশোর ও একটি শকুন, এবং এর সাথে প্রতীকময়তায় আছে সমাজের সূক্ষ্ম চরিত্র অঘোর বোষ্টম, কাদু শেখের বিধবা বোন, কিশোর পল্টু, জামু, এদাই, রফিক, এমন ধরনের। এখন আমরা যদি একেবারেই গল্প ধরে ধরে আলোচনা করি তাহলে আমাদের সুবিধাটা প্রিয় শিক্ষার্থীদের সাথে আমাদের আলোচনাটা আরো চমৎকার হবে আশা করি। এজন্য আমি সরাসরি একটি একটি গল্প ধরে আলোচনা করছি। আত্মজা ও একটি করবী গাছ গল্পের বিষয়। 1947 সালে উপমহাদেশ বিভক্তি এবং একটি পরিবারের সংকট। 2 উদ্বাস্তু জীবনে অর্থনৈতিক সমস্যা ও তার সমাধানে অন্যদের সুযোগ নেয়া। 3 উদ্বাস্তু পরিবারটি দুটো খেয়ে পড়ে বাঁচতে চায়। 4 আর সেই বেঁচে থাকার জন্য পরিবারটি প্রতি রাতে তাদের মেয়ে রুকুকে লম্পট ইনাম, ফেকু, সুহাস চরিত্রদের কাছে বিক্রি করে। আমরা এই জায়গাটা একটুখানি বিস্তারিত আলোচনা করতে চাই যে 1947 সালের উপমহাদেশ থেকে যখন ইংরেজরা চলে যায় তার আগেই কিন্তু এই প্রক্রিয়া শুরু হয়েছিল। বিশেষ করে 1935 সালের যে ভারত শাসন আইন যখন সামনে আসে তখন কিন্তু এই উপমহাদেশের মানুষজন বুঝতে পেরেছিল যে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে যখন বলা যায় যে সামনে যখন লাহোর প্রস্তাব আসবে বা বলা যায় যে এই উপমহাদেশ বিভাজন হবে, তখন যার যার সুবিধাজনক স্থানে অবস্থান করবে তারা, এবং এর আগে থেকেই সাম্প্রদায়িক যে দাঙ্গা সেটা কিন্তু শুরু হয়ে যায় এবং নিজেদের নিরাপত্তার খাতিরে যে যার সুবিধাজনক স্থানে স্থানান্তরিত হতে চেষ্টা করে। এরকম একটা জায়গা থেকে দেখা যায় যে বৃদ্ধ যিনি পরিবার কর্তা তিনি তার পরিবার নিয়ে এই বঙ্গে চলে এসেছেন এবং এসে তার যে ভিটেমাটি ওপারে রয়ে গিয়েছে সেখানকার যে অভ্যস্ত জীবন সেখান থেকে এসে পূর্ববঙ্গের বা পূর্ব পাকিস্তানের যে জীবন সেই জীবনে তিনি সেইভাবে নিজের যে অর্থনৈতিক যে বলা যায় নিরাপত্তা সেটা তিনি দিতে পারছেন না। এখন জীবন মানুষের জীবন, সে তো আর এমনি এমনি না পরে না খেয়ে মারা যেতে পারে না। ঠিক এরকম একটা সময় তার যে অর্থনৈতিক সমস্যাটা তৈরি হয় তার সমাধানে দেখা যায় যে তার পরিবারের সদস্য বয়সপ্রাপ্ত কন্যা রুকু তাকেই সে প্রতি রাত্রে বিক্রি করছে। এবং সমাজে যখন এই সংকটগুলো তৈরি হয় তখন নারীর দিকে এবং শিশুর দিকে এভাবে এভাবে সুবিধাবাদী বা সেই লম্পট চরিত্রগুলো হাত বাড়িয়ে থাকে। এই গল্প তো আত্মজাও একটি করবী গাছেও ঠিক হাসান আজিজুল হক সেই জিনিসটি দেখিয়েছেন যে সেই লম্পট এনাম, ফেকু, সুহাস এরা কিন্তু ওই বাড়িতে হাজির হয়, প্রায় হাজির হয় এবং বৃদ্ধের হাতে টাকা গুঁজে দিয়ে তাকে একটু অর্থনৈতিক সহযোগিতা ঠিক বলবো না, এটা অনেকটা সেই ঘুষ অথবা বিক্রির টাকা যে তার মেয়েকে তারা ভোগ করবে। সেই সংকটটা এখানে করুণভাবে উঠে এসেছে। এবং আমি যে কথা বলছিলাম যে আন্তর্জাতিক বিশ্বে বিশেষ করে আফ্রিকান বিভিন্ন দেশে এবং আমাদের এখানেও যে রোহিঙ্গারা রয়েছে সেদিকে তাকালেও দেখা যায় যে তাদের পরিবারে ঠিক এই সংকটটিও আমরা মাঝে মাঝে পেপার, পত্রিকা এবং সংবাদ মাধ্যমে আমরা এটা দেখে থাকি, যেটি খুবই দুঃখজনক এবং আমাদের সমাজের একটি জায়গার যে অন্ধকারময় যে দৃশ্য সেটি কিন্তু সামনে চলে আসে। উদ্বাস্তু পরিবারটি দুটো খেয়ে পরে বাঁচতে চায়, এটা কোনো পিতা তার কন্যাকে দিয়ে করাতে চান না, কিন্তু এই গল্পে মানে প্রতিদিন তার কন্যাকে এভাবে বিক্রি করে ওই পরিবারটির সদস্যরা প্রতিদিন মৃত্যুবরণ করে, নিজের সাথে দ্বন্দ্ব সংঘাতে লিপ্ত হয় যে এই কাজটি করব কি করব না, কিন্তু উপায় থাকে না। আমরা একটুখানি গল্পের পাঠে চলে যাচ্ছি, যে আমরা একটু পাঠ নিই।
আত্মজা একটি করবী গাছ পাঠ আমরা করছি অল্প, সব যে পুরা পাঠ করতে পারবো এমন কথা নেই, কারণ 40 থেকে 45 মিনিটের ভিতরে আমার এই অষ্টম ক্লাসে আমাকে 4টি গল্প শেষ করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এজন্য কষ্ট পেলে চলবে না, যেভাবে উপস্থাপন করছি তার ভিতর থেকে নিয়ে নিজেদেরকে সমৃদ্ধ করতে হবে, অর্থাৎ আমি সূত্রগুলো বাতলে দিচ্ছি। গল্পের শুরুর দিকেই বেশ 5-6টি বাক্যর পরেই দেখা যাচ্ছে একটি চমৎকার শীতকাল এবং শীতের রাত, সেখানে গঞ্জের রাস্তার উপর উঠে আসে ডাকু শিয়ালটা মুখে মুরগি নিয়ে। ডানা ঝামড়ে মুমূর্ষ মুরগি ছায়া ফেলে পথে, নেকড়ের মতো ছায়া পড়ে শিয়ালটারও। চাঁদের দিকে মুখ তুলে চায় সে, রাস্তা পেরোয় ভেবে চিনতে, তারপর স্কুলের রাস্তার বাদারে ঢোকে। হাতে লাঠি চাঁদমণির বাড়ির লোক ঠ্যাঙাড়ের দলের মতো হুল্লা করে রাস্তায় পড়ে। কোন দিকে গেল শালার শিয়াল, কোন দিকে কদিনই। খুলনার আঞ্চলিক ভাষা, খুলনা বা আমাদের দক্ষিণবঙ্গের আঞ্চলিক ভাষার এখানে চমৎকার বুনন রয়েছে, এবং এই গল্পে আমরা দেখি যে হাসান আজিজুল হক যেহেতু এই দক্ষিণবঙ্গে বিশেষ করে খুলনার সরকারি ব্রজুলাল কলেজ থেকে তিনি লেখাপড়া করেছিলেন, রাজশাহী কলেজে লেখাপড়া করেছিলেন, এই জন্য খুলনা যেহেতু তার সেই পশ্চিমবঙ্গ থেকে, বর্ধমান থেকে তার পরিবার যখন এখানে উঠে আসে, খুলনার যে আঞ্চলিক ভাষা, সেই আঞ্চলিক ভাষা কিন্তু তার গল্পের বিভিন্ন জায়গায় পাওয়া যায়, এবং এখানে সুহাস, ফেকু এবং ইনাম এরা যে ভাষায় কথা বলে সেটি কিন্তু এই অঞ্চলে বলা যায় যে ফুলতলা অঞ্চল বা খুলনার নিচু অঞ্চল যে জায়গাটা, এখান থেকে কিন্তু এই ভাষাটা আমরা দেখতে পাই, এবং সেই ভাষার কিন্তু চমৎকার গাঁথুনি এখানে আছে। বর্ণনার ঢংটাও একটু উপন্যাসের ধরনের, অর্থাৎ তার ছোট গল্প কিন্তু একেবারে ছোট নয়, বেশ একটু 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 বড় ধরনের, এবং বর্ণনায় কিন্তু কোনো কিছু বাদ যায় না। অর্থাৎ আমার কাছে মনে হয়েছে যে হাসান আজিজুল হকের গল্প পাঠ করতে গিয়ে একদিকে গল্প পাঠ যেমন হচ্ছে, আর একদিকেও বলা যায় যে উপন্যাসের স্বাদও আমি পাচ্ছি। তাই বলে তাকে উপন্যাসও বলা যাবে না, এবং লেখক বা কথা সাহিত্যিক হাসান আজিজুল হক তাও তিনি বলতে চান না। খুলনা, যশোর বলা যায় এবং এর আশপাশ এরকম জায়গা থেকে ভাষাগুলো, এরকম রাত্রে নানান ধরনের সংলাপের ভিতর দিয়ে তাদের প্রত্যাশিত এই যে 3 লম্পট, তাদের প্রত্যাশিত সেই বৃদ্ধের বাড়িতে কিন্তু তারা প্রবেশ করার পর যে দৃশ্য, সেই দৃশ্যটা তারা ইনিয়ে বিনিয়ে যখন সামনে আসছে, সে জায়গাটা আমরা একটু পাঠ করছি। তোমরা না থাকলে, বাড়ির বৃদ্ধ যিনি বাবা, যিনি তার মেয়েকে বিক্রি করেন প্রতি রাত্রে, তিনি তার বাস্তবতা বলছেন এভাবে, তোমরা না থাকলে না খেয়ে মরতে হতো এই জঙ্গলে জায়গায়। বুড়ো বলছে, বাড়ির বাগান থেকে অন্ন জোটানো আবার আমাদের কম্য? হ্যাঁ, ওসব তোমরা জানো, আমরা শুকনো দেশের লোক বুঝলে না, সব সেখানে অন্যরকম ভাবধারায় আলাদা, আমাদের যে জায়গা থেকে উঠে এসেছে। এখানে না খেয়ে মারা যেতাম তোমরা না থাকলে বাবারা। ছেলে মেয়েগুলো তোমাদের কি ভালোই না বাসে। এই দেখো না, বড় মেয়েটা রুকু এখন চা করতে যাচ্ছে তোমাদের জন্য। একটা শ্লেষার দলা শ্বাস নালীটাকে একেবারে স্তব্ধ করে দেয়, তাতে চোখ কপালে তুলে বুড়ো কাশছে, কথার ক্ষয় ফুটছিল, অথচ এখন মরে যাবে নাকি। এরকম একটা জায়গা, যে তার যে অর্থনৈতিক সংকট, সেই সংকটের সমাধান দিচ্ছে এই 3 যুবক, এই 3 তরুণ। সেগুলো নিয়ে ফেকু নিজের পকেট থেকে 2 টাকা বের করে দলা পাকায়, ভাবে, ভয় পায়, শেষে বুড়োর দিকে ঝুঁকে পড়ে, সুহাস আর আমি দিচ্ছি। সুহাস আর আমি, ফেকু, এরা 2জন টাকা দিচ্ছে, অর্থাৎ এরা 2জন যাবে রুকুর কাছে। ইনামের কাছে টাকা নেই, তাই ইনামকে বুড়ো যেতে দেয় না। রুকুর সাথে গল্পের নাম করে
ফেকু এবং সুহাস চলে যায় তাকে ব্যবহার করার জন্য বা তাদের যে লালসা তৃপ্তি করার জন্য। আর এদিকে ইনামের টাকা নেই বলে সেই গৃহকর্তা বৃদ্ধ তাকে নিজ কাছে বসিয়ে রেখে গল্পটা করতে থাকে। চেয়ারের উপর লোকটা ভয়ানক চমকে ওঠে, পড়ে যাওয়ার মতো হয়, খটাখট নড়ে পায়াগুলো। তোমরা দিচ্ছ, তুমি আর সুহাস দাও, আর কত যে ধার নিতে হবে তোমাদের কাছ থেকে। অর্থাৎ এই জায়গাটা কিন্তু মানে আমাদের যে নিজেদের চেহারা সেইটাকে ভদ্রজনিত ভাবে নিজেকে উপস্থাপন করা। ধার বলছে কিন্তু আসলে বুড়ো কিন্তু বিক্রি করছে। কবেই বা সুদতে পারবো এইসব টাকা? সুহাস উঠে দাঁড়ায়। চলে যাবে এখন এত তাড়াতাড়ি? রুকু রাগ করবে, চা করতে দিলে না ওকে? ওর সঙ্গে দেখা না করে গেলে আর কোনোদিন কথা বলবে না। দাঁড়াও। হারিকেনটা রেখে বুড়ো বেরিয়ে যায়। ছায়াটা ছোট হতে হতে এখন আর নেই। অর্থাৎ তার বাবা, রুকুর বাবা কিন্তু টাকাটা নিয়ে চলে যাচ্ছে, সুযোগ করে দিচ্ছে। মুরগিগুলো আবার কক কক করে ওঠে, কথা বলে ওঠে এক বৃদ্ধ স্ত্রীলোক, তীক্ষ্ণ গালাগালি অন্ধকারকে ফাড়ে। চুপ চুপ মাগে, চুপ কর কুত্তি। এ সমস্ত চুপ করে যায় এমন। এবং এখানে বাড়ির যিনি বলা যায় বাড়ির যিনি কর্তা, তিনি কিন্তু সবকিছু নিয়ন্ত্রণ করছেন এমন ধরনের। তারপরে শেষ সংলাপের দিকে গিয়ে যখন ইনামের সাথে গল্প করছে, তখন হু করে কেঁদে উঠলো। চুড়ি শব্দ এলো, এলোমেলো শাড়ির শব্দ, আর ইনামের অনুভবে ফুটে উঠলো নিটোল সোনা রঙের দেহ। সুহাস হাসছে, হি হি হি, আমি একটা করবি গাছ লাগাই বুঝলে, বলে থামলো। বুড়ো কান্না শুনলো, হাসি শুনলো, ফুলের জন্য নয়। বুড়ো বলল, বিচির জন্য, বুঝেছো? করবি ফুলের বিচির জন্য। চমৎকার বিষ হয় করবি ফুলের বিচিতে। অর্থাৎ যখন এখানে চলে আসে, সে যখন উদ্বাস্তু হয়ে এই বঙ্গে চলে আসে, তখন সে একটি করবি গাছ এখানে লাগিয়েছিল, ফুলের জন্য নয়, ফুলের যে সুন্দর সুবাস বা নান্দনিকতা সেটার জন্য নয়, ওর থেকে যে বিচি হবে, সেই বিচিতে যে বিষ হবে, সেই বিষ হয়ে হয়তো সে একদিন মরবে। অর্থাৎ প্রতীকময়তায় যদি আমরা বলি যে উদ্বাস্তু এই পরিবারটি, তার যে পরিবারের যে সৌন্দর্য, তার যে কন্যারা এবং তার কন্যা রুকুকে যে প্রতিরাতে সে বিক্রি করে, তার যে বিষ, সেই বিষের টাকাই কিন্তু সে ভক্ষণ করে এবং তারা কিন্তু বেঁচে থাকে। এভাবে প্রতীকময়তায় হাসান আজিজুল হক এই গল্পে জীবনের যে করুণ বাস্তবতা সেটি কিন্তু তুলে ধরেছেন। আমরা এবার পরবর্তী স্লাইডে যাব। জীবন ঘোষে আগুন গল্পে শোষক আর শোষিতের দ্বন্দ্ব। এখানে আমাদের মাথায় রাখতে হবে এই ক্লাসে যে এটি আমাদের আজকের আলোচনার যে দ্বিতীয় গল্প, সেটি জীবন ঘোষে আগুন। রাঢ়বঙ্গে বৈশাখের শেষ দিন আর জ্যৈষ্ঠের প্রথম দিন মিলে হলকর্ষণের যে মেলা হয়, তার একটি সুন্দর বর্ণনা এই গল্পে আছে। প্রিয় শিক্ষার্থীরা, আমি আরো একটি তোমাদের মনোযোগ আকর্ষণ করছি এভাবে যে গল্পে প্রবেশের পর বৈচিত্র্যপূর্ণ ঘটনা এবং সামন্ত প্রথা বা বাবুদের সবকিছুতে জোর, এটিও কিন্তু সেই সমাজে ছিল এবং সেটি এখানে উঠে এসেছে। আমরা বিস্তারিত আলোচনা যখন যাব তখন বলছি। প্রান্তিক বা কর্মী জনগোষ্ঠীর অনাহারে অর্ধাহারে মৃত্যু এবং বাড়ির মেয়েদের প্রতি বাবুদের লালসার দৃষ্টি, এটিও চমৎকারভাবে উঠে এসেছে। ফসল থেকে বঞ্চনা ও বাগদি পল্লীর মেয়েদের দিয়ে পশুভিত্তিক ইচ্ছা পূরণ হেতু বাগদি পুরুষদের বিদ্রোহ এবং শেষে বাগদি পল্লীতে আগুন। অর্থাৎ ওই সামন্ত যারা সুবিধাবাদী শ্রেণী যারা, তারা কিন্তু আগুন দিয়ে দেয় ওই প্রতিবাদ করার জন্য বাগদি পল্লীতে। এখন জীবন ঘোষে আগুন গল্পতে আমরা দেখব যে একটি চমৎকার মেলার আয়োজন হচ্ছে। সেই মেলাটা হচ্ছে বৈশাখের শেষ দিন আর হচ্ছে জ্যৈষ্ঠের প্রথম দিন। অর্থাৎ ভূমি কর্ষণের যে ফসল উৎপাদিত হবে তার একটি আরাধনা আছে, তার একটা পুজো পার্বণ আছে এবং এই দুইটা দিন ওই অঞ্চলে চমৎকার একটি মেলা হয়। সেখানে একসময় নরবলি হতো, পশু বলি হতো এবং সেইগুলো দিয়ে ভূমিকে পবিত্র করা হতো এবং সারা বছর যে ষাঁড় পোষা হতো, যে কোনোদিন তার কাঁধে জল নেয় নাই, সেই রকম দুটি ষাঁড়কে নিয়ে এই জীবন ঘোষে আগুন গল্পের যাত্রা শুরু এবং সেই হলকর্ষণের চমৎকার দৃশ্য বা বর্ণনা এখানে রয়েছে।
কিন্তু যে সমস্যা সংকট, অর্থাৎ জমি যারা চাষ করে, যারা ফসল ফলায়, তারা কিন্তু ফসল ঘরে তুলতে পারে না। এটা হচ্ছে সবচেয়ে সবচেয়ে বলা যায় যে নির্জলা সত্য এবং নির্দয় সত্য। এই গল্পে এই জায়গাটা এসছে। এবং বাবু শ্রেণী অর্থাৎ সামন্ত শ্রেণী, সুবিধাবাদী শ্রেণী যারা এখানে আছে, তারা কিন্তু এই যে প্রান্তিক শ্রেণী বা বাগদি পল্লীর যে ক্ষুধা দারিদ্র, এইটাকে হাতিয়ার করে তাদের মেয়েদেরকে ভোগ করে, তাদের লালসা কিন্তু চরিতার্থ করে। সে জিনিসগুলো এখানে এসেছে এবং সবকিছুতে জোর বলা যায় আমরা এটা দেখি। আমরা একটুখানি গল্পটাতে প্রবেশ করছি। ফলকর্ষণে যখন জমি চাষের জন্য ষাঁড়দেরকে ছেড়ে দেয়া হয়, তাদের যে দৃশ্য রয়েছে, শক্তির যে দৃশ্য রয়েছে, সেটি দেখার মতো। তারা যখন দৌড়ায়, ষাঁড় দুটো যখন নতুন লাঙল নিয়ে দৌড়ায়, এবং আমরা জানি যে যে ষাঁড়েরা কখনো কাঁধে জল নেয় নাই, প্রথম দিন তাদের কাঁধে জল দিলে তারা কিন্তু খুব উদ্ভ্রান্ত হয়ে যায়। সমবেত কণ্ঠ তখন তাদের কণ্ঠ বলে, তাদের কণ্ঠ উচ্চ মামা চিৎকার, আমাদের ধন দাও, বল দাও, অন্ন দাও। তাদের চিৎকারে, কই হে, কোথায় তোমরা, চুপ কেন, বলো মা আমাদের অন্ন দাও। অর্থাৎ এখানে ঠাকুর মশাই যিনি আছেন, তিনি সবার উদ্দেশ্যে এভাবে সেই ফসলের দেবী বা বসুধাকে উপলক্ষ করে এরকম ভাবে বলা যায়, বা সেই ফসলের দেবীকে উপলক্ষ করে তার সেই সংলাপ কিন্তু এভাবে চলছে। এদিকে যারা আছে, যারা এটা দেখছে, তাদের শূন্য উদর ঢক ঢক বাজে, অর্থাৎ পেটে খাদ্য নেই, অথচ ওদিকে খাদ্যের জন্য চাষ দেয়া হচ্ছে। অধুনা দেবদেবী যে বড়ই বিস্মৃতি পরায়ণ, সুশক্তিমগ্ন অথর্ব, অর্থাৎ দেবদেবীর কাছে চেয়েও দেবতারা গণমানুষকে সেই অর্থে কিছু দেয় না। তারা হয় ঘুমিয়ে পড়েছে, অথবা স্মৃতি থেকে হারিয়ে ফেলেছে যে এরকম প্রান্তিক শ্রেণীর জনগোষ্ঠী, তাদেরও খেয়ে পরে বাঁচতে হয়। জমিদারের ছেলের সাথে সংলাপ হচ্ছে, অথবা সমাজের সুবিধাবাদী শ্রেণীর সাথে সংলাপ হচ্ছে জীবন ঘোষে আগুন গল্পে। কেন বাবা, জমি জমা কিছু কিছু তো সব ব্যাটারি আছে, তোর বাপকে শুধু এ গায়ে সব জমি তো তোর বাপ উবু উবু গিলেছে, ক্ষমতা থাকলে সবাই গেলে গো, সবাই গেলে। এটা হচ্ছে সমাজের বাস্তবতা। এখন যে কথা বলছিলাম, যে বাগদি পল্লীতে ক্ষুধা দারিদ্র চরমভাবে বিরাজমান, এবং তাদের বাড়ির মেয়েরা শেষ পর্যন্ত এই বাবুদের কাছে বিক্রি হয়, সেখান থেকে কিছু কিছু পয়সা তারা পায়, তাই দিয়ে তাদের জীবন চলে। এমন রাস্তা দিয়ে ঘন্টা বাবু যাচ্ছিল, তেমন সময় বাগদি কন্যা কালী, যিনি যে খুব আকর্ষণীয় এবং তার গায়ের পোশাক পরিচ্ছদ সেই অর্থে নেই, ছেঁড়া ফাটা এমন, তার যে যৌবন দেখা যাচ্ছে তার একটি বর্ণনা, এবং সেই বর্ণনা থেকে একটি জায়গায় গিয়ে চমৎকার দান্দিক। ঘন্টাবাবু জিজ্ঞাসা করছে, এত রাত্রি যাচ্ছিস কোথায়? এই রেতে ই পাড়ায় তুমি বা কোথায় যাচ্ছ বাবু? মজার কথা লয় কো, মাঠ থেকে এলাম, বাড়ি যাচ্ছি। ও তা যাও গা, যাও। কালী রাস্তার এক পাশে দাঁড়ায়, কিন্তু ঘন্টাবাবু কিন্তু কালীকে ছেড়ে যায় না এবং তাকে প্রস্তাব দেয়। শেষ পর্যন্ত কালী কিন্তু প্রস্তাবে রাজি হয়, এবং সে কিন্তু এই জন্যই বলা যায় তার পল্লী থেকে বের হয়েছে। যখন ঘন্টাবাবু যেহেতু উচ্চ শ্রেণীর প্রতিনিধি, সে যখন বাগদি পল্লীতে তার ঘরে যাবে,
তখন কালী আবার তার কাছ থেকে যে সংলাপটা আদায় করে নিচ্ছে সেটি আমরা একটু দেখব, যে মনস্তত্ত্ব। আমি বলবো কি করে গো আঞ্চলিক শব্দ, ই কি মোদের কথা বটে, ও তো তোমাদের কথা। আমরা দেখো শুয়োর খাই, কি বলো, শুয়োর খেয়ে থাকি মোরা। তা বাদে ধরো গিয়ে আমরা জমের অরুচি লিচু জাত, লিচু জাত মানে নিচু জাত, লিচু কাজকর্ম করি, জাত ব্যবসা ছেড়েছি গো, আর মোরা জেলে লই, চাষ বাস ধরেছি এখন। বাগদি পল্লী মূলত এরা নদী নালায় খাল বিলে সারাদিন সেই জলে ভিজে এরা মাছ আহরণ করে, সেটা সে পেশাও তারা ছেড়ে দিয়েছে। ই সবই তো ছোট কাজ লয়, এখন মোদের পেটে ভাতও নাই, পরনে কাপড়ও নাই। ছোট জাতের সবতেই দোষ, তবে একটুতে বোধহয় দোষ নাই। কি বলো বাবু, কিসে দোষ নাই? ছোট জাতের মেয়েতে দোষ নেই, ঠিক কথা লয় বাবু। মেয়েগুলো খায় না দায় না, তেবু তাদের গতর হয় ধাড়ি শুয়োরের মতো লয়। ভারী মজার কথা বটে। এটা হচ্ছে যে কালীর যে বাগদি পল্লীর যে মেয়ে, যে বিবাহিত, যার স্বামী পঙ্গুত্ব, এবং সেই কালী শেষ পর্যন্ত ঘণ্টাবাবুকে তার ঘরে নিয়ে যায়। ঘরে নিয়ে ঘরের ভিতরে একটি কাপড় টানিয়ে দেয়, দিয়ে তার সাথে যখন ঘণ্টাবাবু তার লালসায় বলা যায় যে রত, ঠিক সেই সময় বাগদিপল্লীর অন্যান্য পুরুষরা এসে তাকে আক্রমণ করে এবং তাকে পিটিয়ে পিটিয়ে শেষ পর্যন্ত মেরে ফেলে। এবং এই যে মেরে যেহেতু ফেলে এরকম একটা জায়গায়, মেরে ফেলার পর যখন আগামীকাল সকাল হবে তখন এই জিনিসটা সবাই জানাজানি হয়ে যাবে। আর ঘণ্টাবাবুর বাবা যেহেতু মাতবর, যখন এটি জানতে পারবে তখন তো এটি সহজে ছাড়বে না। মনোহর এখানে একটি চরিত্র। সেই মনোহর বা তার সাঙ্গপাঙ্গ যারা বলা যায় ঘণ্টাবাবুকে যারা পিটিয়ে মারে, তারা শেষ পর্যন্ত ওই যে যেখানে নরবলি হওয়ার যে জায়গাটা, সেই যুবকাষ্ট সেখানে হাজির হয়। এবং সেখানে এই চরিত্রদের ভিতরে একজনকে যখন গলাটা এগিয়ে দেয়া হয় তখন মনে হয় যে ঘণ্টাবাবুর বাবা এখনই তার হাতের সেই সেই খাড়াটা বা খড়গটি তার গলায় হয়তো বসিয়ে দিবে, এরকম একটা জায়গা এখানে আছে। কিন্তু যখন এই জায়গাটা খুবই 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 পাঠ করার মতো জায়গা, খুনটো আমরাই করেছি এই কথা মনোহর ভেবেচিন্তে বলে, সে প্রকাশ করে। আপন জাত ভাইদের মুখের দিকে একবার চোখ দুটি বুলিয়ে সে আবার বলে, বড় জ্বালায় জ্বলছি মোরা। আইগো, ই আবার কি শুধু চাচা, পেটের মধ্যে যন্ত্রণার কি ব্যাপার বলো? এ কথা চতুর্দিক হাহা শব্দ তীব্র বাতাস প্রেরণ করে, ঢেউয়ের পর ঢেউ যেমন। কে জানে মোরা এর পর কি করব? আগো, মোদের পেটের মধ্যে জ্বালা, ঢ্যামনা বাবুরা মোদের উপসী মেয়ে মানুষ চাটে, খিদে মানুষ ফাঁসি যায়, লিজেরা লিজেরা লটকায় গাছের ডালে, সোনার পুত শুকিয়ে মরে বটে। তাদের বাচ্চারা মারা যায়, তাদের বউরা এভাবে তাদের যৌবনকে বিক্রি করে, বাধ্য হয় বাবুদের কাছে, এবং তাদের ফসলও বাবুরা নিয়ে যায়। এরকম একটি বাস্তবতা থেকে যে জীবন ঘষে আগুন, এবং শেষ পর্যন্ত যখন সেই সামন্ত শ্রেণীর প্রধান যখন জানতে পারে যে ঘণ্টা তার ছেলেকে এভাবে বাগদিপল্লীতে পিটিয়ে মেরেছে এবং সে আর বেঁচে নেই, তখন সেই বাগদিপল্লীতে কিন্তু এই সামন্ত বা এই সুবিধাবতী শ্রেণীর প্রতিনিধিরা আগুন ধরিয়ে দেয়। তো এখানে শেষ পর্যন্ত সামন্তদের কাছে যে গণমানুষদের পরাজিত হওয়ার একটি দৃশ্য এখানে অঙ্কিত হয়েছে। অর্থাৎ মুক্তির যে জায়গা ছিল সেটি কিন্তু মুক্তি হয়নি। প্রতিবাদ তারা করেছিল, কিন্তু প্রতিবাদের বিপরীতে জীবনের নেমে এসেছে বলা যায় সংকট এবং আগুন দিয়ে শেষ এই গল্পটি। আমরা এবার চলে যাব খাঁচা গল্পে। 1947-এ উপমহাদেশ বিভক্তি আমাদের এক বড় সংকট। দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে সাম্প্রদায়িক দাঙ্গার কারণে লক্ষ লক্ষ পরিবার যার যার বাস্তুভিটা ছেড়ে নতুন দেশে অবস্থান নেয়, এটা সত্য। এবং এই যে যার যার বাস্তুভিটা ছেড়ে অন্য অঞ্চলে গিয়ে যখন নতুন করে জীবনের মধ্যম পর্যায়ে বা শেষ পর্যায়ে গিয়ে যখন বসতি স্থাপন করা হয়, নতুন পরিবেশ,
চারিদিকে নতুন অবস্থা, অর্থনৈতিক আহরণ, এ সমস্ত জিনিসের সাথে তারা খাপ খাওয়াতে পারে না। আমরা আমাদের দেশে 10 লক্ষ 11 লক্ষ রোহিঙ্গাদের দিকে তাকালেই আমরা বুঝতে পারি তাদের যেখানে ব্যবসাপাতি ছিল সেই আরাকানে, মায়ানমারে, তারা যেখানে যেভাবে তারা সেই শত শত শতাব্দী থেকে বসবাস করছিল আর বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে উদ্বাস্তু হিসাবে, এখানে কিন্তু সেই অর্থে তারা কিন্তু স্থায়ীভাবে বসতি স্থাপন করতে পারবে না, এবং তারা এই ভূমিকে কোনোদিন আপন ভূমি হিসেবেও ভাবতে পারবে না। এই যে সংকট, এই সংকট হচ্ছে খাঁচা গল্পে রয়েছে। অর্থাৎ যখন মাইগ্রেশন শুরু হয়েছে 1947-এর অর্থাৎ আগে অথবা পিছনে, এরকম একটা সময়ে পরিবারের সদস্যরা অম্বুজাক্ষকে, অর্থাৎ গৃহকর্তা অম্বুজাক্ষকে বলছে যে আমরা এদেশে থাকবো না, এদেশ পাকিস্তান হয়ে গেছে, আমরা ভারতে চলে যাব। এই বিনিময় সূত্রে যে ওখান থেকে যাদের কাছ থেকে সম্পত্তি নেওয়া যায় পশ্চিমবঙ্গ বা ভারতে, আর পশ্চিমবঙ্গ থেকে মুসলিমরা পূর্ব পাকিস্তান বা বাংলাদেশে আসবে, তারা বিনিময় করবে, এরকম একটা জায়গা থেকে অম্বুজাক্ষ প্রায় তাদেরকে আশ্বস্ত করে পরিবার সদস্যদেরকে, কিন্তু শেষ পর্যন্ত সে যেতে পারে না, যায় না, কেউ ছাড়তে চায় না। অম্বুজাক্ষ, তার স্ত্রী সরোজিনী এবং তাদের পরিবারের মানসিক অবস্থার দোলাচল বৃত্তি, যাব কি যাব না, এই বাস্তবতা শেষ পর্যন্ত অম্বুজাক্ষ পরিবারকে আশ্বস্ত করলেও সে যেতে চায় না, এবং সে যখন যেতে চায় না তার আগে সে কয়েকবার অনেকটা প্রলোভন দেয় যে যেখানে যাব সে জায়গাটিও যদি এই বঙ্গের মতো, এই যেখানে ছিলাম এরকম সবুজ গাছ, নদী, এই পলল যদি পাওয়া যায়, যেখানে যাব, কিন্তু সেই জায়গা তো তারা খুঁজে পায় না। নিজের জন্মভিটা ছেড়ে আর কোথায় পাওয়া যায় সেই ভিটার মতো ভিটা, সেই নিজ দেশের মতো দেশ। পরিবার সদস্যদের চাপে গৃহকর্তা অম্বুজাক্ষ দেশ ছাড়তে রাজি হলেও শেষ পর্যন্ত যেতে সে চায় না, যায় না, কেউ যেতে পারে না। কিন্তু বাস্তবতা হচ্ছে আমাদের তাড়িয়ে দেয়। আমাদের আমাদের বুকে সংরক্ত অবস্থায়, হৃদয়টা রক্তাক্ত অবস্থায় আমরা বাংলাদেশ থেকে, অর্থাৎ পূর্ব পাকিস্তান থেকে, যে সময়ের গল্প, আমরা অনেকে চলে গিয়েছি ভারতের পশ্চিমবঙ্গে, বর্ধমান, বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেছে আমাদের সনাতন ভাই বা হিন্দু ভাইরা। আবার ওই অঞ্চল থেকে কাশ্মীর বা বিহার বা পশ্চিমবঙ্গ বা দিল্লি থেকে অনেক মুসলিম এই বাংলাদেশে অথবা পাকিস্তানে চলে গিয়েছে। এই যে সংকট, অর্থাৎ রাজনীতির যে সংকট, অথচ এই উপমহাদেশ বিভক্ত না হয়েও এই রাজনৈতিক সংকটের মোকাবেলা করা যেতে পারতো হয়তো, কিন্তু সেই মানবিক জায়গাটা কেউ দেখেনি, অথবা যারা দেখেছিল তাদের কথার বাস্তবায়ন হয়নি। এই সংকটটা খাঁচা গল্পে উঠে এসেছে। আমরা এবার চলে যাব শকুন গল্পে। শকুন গল্পটি বলা যায় যে কিশোর জীবনের গল্প এবং সাথে সমাজ, এবং আমার নিজের জীবনের সাথে, আমাদের নিজের কৈশোরের সাথে এই শকুন গল্পের অনেক কিছু মিলে যায়। এই গল্পটি কয়েকটি কিশোরের চঞ্চল জীবনের গল্প। শকুন গল্পে একটি শকুন এবং প্রতীকময়তার সুৎখর চরিত্র অঘোরবোষ্টম, কাদু শেখের বিধবা বোন সেই সমাজের কথা বলে, কিশোর, পল্টু, জামু, এদাই, রফিক, এরা হচ্ছে চরিত্র, এবং এই চরিত্রগুলোর মধ্যে অনেকেই আমরা আমাদের কিশোরকালকে খুঁজে পাই। এছাড়াও এই গল্পে আছে গ্রামীণ প্রাকৃতিক পরিবেশ ও অতিপ্রাকৃত ভাবনার মাঝে হাসানের এই শুরু গল্পটি চমৎকার, অর্থাৎ হাসান আজিউল হকের এটি প্রথম গল্প প্রকাশিত, যে সে 1960 থেকে 65-র ভিতরে গল্পটি লিখিত এবং এই সময় প্রকাশিত। একটি শকুনকে অবলম্বন করে ছোটবেলায় এরকম শকুন তাড়ানো, শিয়াল তাড়ানো, বন বিড়াল তাড়ানো, নদীতে ঝাঁপ দেওয়া, গাছে ওঠা, মাঠের মাঝখানে চলে যাওয়া, এবং বিভিন্ন অতিপ্রাকৃত শক্তিকে নিয়ে বলা যায় যে যে সমস্ত ভাবনা সেগুলো আছে। কিন্তু শকুন সমাজে এভাবে যখন সুৎখর বা নেতিবাচক চরিত্রকে সমাজের লোকেরা যখন শকুন বলে গালি দেয়, তখন এই কিশোররা ওই শকুনকে ধরে বলে যে নিশ্চয়ই তুইও খারাপ, এবং তারা একটি চরিত্র সেখানে উল্লেখ করে যে অঘোরবোষ্টম, অঘোরবোষ্টমের সাথে শকুনের তুলনা করে। কাদু শেখের বিধবা বোন, যে এই সমাজের বলা যায় একটি নেতিবাচক লালসার শিকার, তার সেই অসমাপ্ত যে সন্তানটি যেটি গর্ভ থেকে বের হয়ে আসে, এবং শকুন এবং সেটি যখন ওই কিশোররা যখন শকুনটাকে মেরে ফেলে, সেই অপ্রাপ্ত বয়স্ক সেই
সন্তানটি যখন ভূমিষ্ঠ হয়, অর্থাৎ গঠিত হয়নি, সেই শকুনের, মরা শকুনের পাশে এই শিশু শবটিও পড়ে থাকে এবং শকুনরা নামতে থাকে, কিন্তু শকুনের দেহ খাওয়ার জন্য নয়, ওই মানুষের বাচ্চাটা, মরে যাওয়া বাচ্চাটা খাওয়ার জন্য। গল্পটি এভাবে শেষের দিকে গিয়ে আমাদের কাছে প্রতীকময়তায় বাস্তবতাকে উপস্থাপন করে। আমরা বলা যায় 4টি গল্প শেষ করলাম, এবার আমাদের গল্পের মূল্যায়নের পালা। সময় যেহেতু আমাদের 40 থেকে 45 মিনিট। শুধু ছোট গল্প লিখে যিনি বড় লেখক হয়েছেন, বাংলা কথা সাহিত্যকে শক্ত ভিত্তির উপর দাঁড় করিয়েছেন, যার গল্প বলার ভেতর প্যানপ্যানানি নেই, চরিত্রগুলো শক্ত, দৃঢ়, কঠিন, সংলাপ মারমার কাট কাট। এবং আমি যে কথাটি বলেছি যে ছোট গল্প পাঠ করতে গিয়ে কখনো কখনো উপন্যাসের স্বাদও আমরা পেয়েছি, তিনি হাসান আজিজুল হক। তার এই 4টি গল্পে যেমন উঠে এসেছে বাস্তুহারা উদ্বাস্তু সমস্যা, তেমনি কোনো গল্পে আবার এসেছে শোষক শোষিতের দ্বন্দ্ব। গ্রামীণ পরিবেশে রাঢ়বঙ্গের কিশোর জীবন এবং এসবের সাথে সেই সমাজের ইতিরেতির চরিত্র, সব মিলে হাসান আজিজুল হক সেই 60-এর 70-এর দশক থেকে আজ অবধি লিখে চলেছেন। বাস্তবতা নিয়েই লেখা হাসান আজিজুল হকের ছোট গল্প, উপন্যাসের বর্ণনা উকি মারে তার গল্পে, এবং তিনি প্রবন্ধও লিখেছেন। কিন্তু আমাদের আলোচ্য বিষয় আজকে যেহেতু আত্মজা ও একটি করবী গাছ, জীবন ঘষে আগুন, খাঁচা, শকুন, এই 4টি গল্প, সুতরাং আমাদের আলোচনা এই 4টি গল্প ঘিরেই। পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। নমুনা প্রশ্ন দিয়েছি আমি এখানে। যেহেতু আমাদের 80 মার্কের কোশ্চেনের ভিতরে 3 ধরনের প্রশ্ন হয়, কুইজ প্রশ্ন মান 1, সংক্ষিপ্ত প্রশ্ন 4 এবং রচনামূলক প্রশ্ন 10। 4টি গল্প থেকে 4টি প্রশ্ন এখানে আমি দিয়েছি। আত্মজা একটি করবী গাছ গল্পে ইনাম ফেকু কোন অঞ্চলের ভাষায় কথা বলে, এটির উত্তর আমি বলে দিয়েছি। জীবন ঘষে আগুন গল্পে কাদের ঘর বাড়ি পুড়তে থাকে, এটির উত্তর আছে আমার লেকচারে। খাঁচা গল্পে অনুজাক্ষ কি বাদ্যযন্ত্র বাজায়, সেতার বাজায়। শকুন গল্পে কিশোরেরা গ্রামের কোন সুৎখোরের নাম বলে, এটির উত্তর আমি বলে দিয়েছি। সংক্ষিপ্ত প্রশ্ন, আত্মজা একটি করবী গাছ গল্পে বুড়ো ইনামকে বসিয়ে রাখে কেন, এর উত্তর আমি বলে দিয়েছি। জীবন ঘষে আগুন গল্পে নূতন সার দিয়ে হলকর্ষণের বর্ণনা দাও, এটি আমাদের অনেকের অভিজ্ঞতায় নেই, কিন্তু সেই অভিজ্ঞতাটা পাঠ করলে এবং আমার লেকচারকে ফলো করলে আমরা জানতে পারবো। এখন পাকিস্তান হয়ে গেল, দেশ ভাগ হয়ে গেল, কে কাকে কোন প্রসঙ্গে বলেছিল, এটিও বলা যায় খাঁচা গল্পে এই প্রশ্নগুলো এসেছে পারিবারিক সংলাপে। নইলে মহাজনকে লোকে শকুন বলে কেন, কেন বলে? কারণ শকুন এর মতো মহাজনরা সুদ খায়, মানুষকে শোষণ করে, রক্ত শুষে খায়, মাংস খাবলে খায়, অর্থাৎ অর্থনৈতিকভাবে গ্রাস করে, তাই। আত্মজা একটি করবী, রচনামূলক প্রশ্ন, আত্মজা একটি করবী গাছ গল্পে বৃদ্ধের সংকট বিশ্লেষণ করো। জীবন ঘষে আগুন গল্পে ঘণ্টাবাবু চরিত্রের বিশ্লেষণ করো। খাঁচা গল্প অবলম্বনে 1947-এর উপমহাদেশ বাস্তবতা বর্ণনা করো। শকুন গল্পের কিশোরদের সাথে তোমার কৈশোর অভিজ্ঞতা বর্ণনা দাও। এটা একটু সৃজনশীল মতো করেছি, আশা করি তোমরা উত্তর দিতে পারবে। সহায়ক গ্রন্থাবলী, চন্দন আনোয়ার হাসান আজিজুল হককে নিয়ে পিএইচডি করেছেন, গবেষণা করেছেন। বিষয় তার বইটি চমৎকার, হাসান আজিজুল হকের কথা সাহিত্য, বিষয় বিন্যাস ও নির্মাণ কৌশল, বাংলা একাডেমি থেকে। তারপরে আরো বই আছে, সে বইগুলো তোমরা দেখতে পারো, তোমাদের উপকার হবে। এখন ধন্যবাদ জ্ঞাপনের পালা। জাতীয় বিশ্ববিদ্যালয়ের আয়োজনে বাংলা 3য় বর্ষ সম্মান শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, যারা অনলাইন জুম ক্লাসে এতক্ষণ আমার সাথে সংযুক্ত হয়েছিলে, আমার এই ক্লাস করেছো, সেসব শিক্ষার্থী বন্ধুদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি তোমরা অনলাইন জুম ক্লাসের মাধ্যমে উপকৃত হবে এবং সামনে এগিয়ে যাবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। মোহাম্মদ আতিকুজ্জামান, প্রভাষক, বাংলা বিভাগ, সরকারি ব্রজলাল কলেজ, খুলনা হতে। এটি ছিল আমার 8ম লেকচার। আজকে আলোচনা ছিল আত্মজা ও একটি করবী গাছ, জীবন ঘষে আগুন, খাঁচা, শকুন। গল্পগুলো লিখেছেন হাসান আজিজুল হক। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ।